আমাদের একটু কাজ করতে হবে। Yeah, we are live. Coming back. Shambe, you can start. ওকে, আসসালামু আলাইকুম। যারা বাংলাদেশ থেকে আমাদের সাথে জয়েন করেছেন, আমরা আজকের সেশন শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের সেশনের টপিক হচ্ছে পলিসি ফর ম্যাটারনাল অ্যান্ড গাইনি কেয়ার ডিউরিং কোভিড-19। আজকে আমাদের সাথে আছেন ডক্টর এমডি শরীফুল ইসলাম। উনি আমাদের সাথে জয়েন করেছেন নর্দার্ন আয়ারল্যান্ড থেকে। উনি বর্তমানে অ্যাজ এ ন্যাশনাল ট্রেনি অ্যান্ড হিসেবে আছেন নর্দার্ন আয়ারল্যান্ড ডিনারিতে। থ্যাংক ইউ ডক্টর শরীফুল ইসলাম, আপনি আমাদের সাথে জয়েন করার জন্য। আমাদের সাথে আজকে আরো আছেন ডক্টর সামাল শাহজাহান। উনি ক্লিনিক্যাল ফেলো হিসেবে আছেন রয়্যাল পেপওয়ার্থ হসপিটাল ইউকেতে। আর আমাদের সাথে আরো আছেন বাংলাদেশি ডক্টর পার্টিসিপেন্টসরা। আমাদের সাথে জয়েন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই জানেন আমরা প্রতিবার এক একজন বাইরের ডাক্তারকে নিয়ে আসি এই কোভিড-19-এ তাদের এক্সপেরিয়েন্স বাংলাদেশি ডাক্তারদের সাথে শেয়ার করার জন্য। আজকেও আমরা এরকম একজনকে ডাক্তারকে নিয়ে এসেছি। আমাদের বিশ্বাস হচ্ছে এটা বাংলাদেশি ডাক্তারদের জন্য এই সিচুয়েশন মোকাবেলা করতে অনেক হেল্পফুল হবে। সো আমি আর কথা না বাড়িয়ে আমি নিয়ে যাচ্ছি আমাদের ডক্টর শরীফুল ইসলাম ভাইয়ের কাছে। ডক্টর শরীফুল ইসলাম ভাই, আপনি প্লিজ আপনার কিনোট ডিসকাশন যদি শুরু করতেন। তার আগে একটু বলে দিচ্ছি, আমরা অ্যারাউন্ড লাইক 20 to 30 মিনিটস আপনার কিনোটসে যাব, তারপর আমরা হচ্ছে আমাদের ডক্টর পার্টিসিপেন্টদের কাছ থেকে কোয়েশ্চেন নিব। এরপর আমরা ফেসবুক লাইভে যেহেতু আছি, আমরা ফেসবুক লাইভ থেকেও আমরা কিছু কোয়েশ্চেন্স নিব। এভাবে আমরা আমাদের আজকের সেশনটা শেষ করব। থ্যাংক ইউ, আপনি আপনার কিনোট সেশনটা শুরু করতে পারেন। থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে এটা হচ্ছে আমার একটা হসপিটাল বেসড এবং হচ্ছে আরসিইউজির যে গাইডলাইন ওই বেসড যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই। এখানে আসলে ট্রিটমেন্ট নিয়ে আমি এত ফোকাস করব না, কারণ আমরা প্রেগনেন্ট ওমেন যারা কোভিড আক্রান্ত হয় তাদের ট্রিটমেন্টের জন্য আমরা অ্যাকচুয়ালি মেডিকেল টিমের উপর ডিপেন্ড করি। আমি শুধু আমাদের কি কি চেঞ্জ করা হয়েছে এবং আরসিইউজি কি চায় আমাদের কাছ থেকে ওগুলো নিয়ে একটু আলোকপাত করবো, এবং সো ফার আমরা কতটুকু জানি প্রেগনেন্সি ব্রেস্ট ফিডিং এইসব বিষয়ের সময় কোভিড আক্রান্ত মায়েদের ক্ষেত্রে আমরা কতটুকু জানি, কতটুকু ইনফরমেশন আছে, ওইগুলো নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করবো আর কি। তো at the beginning, I'm starting with the changes that we made in our hospital. So the hospital I'm working right now is a kind of a district general hospital. তো আমাদের এখানকার কিছু জিনিস আমরা চেঞ্জ করতে হয়েছে যে আফটার কোভিড আউটব্রেক। প্রথমত আমাদের চেঞ্জ করতে হয়েছে যে আমরা কিভাবে ইমার্জেন্সি ডিপার্টমেন্টকে সাজাবো, যাতে হচ্ছে আমরা সঠিকভাবে প্রত্যেকটা রোগীকে সিলেক্ট করতে পারি এবং তাদেরকে কিভাবে প্রপারলি আইসোলেটেড রাখা যায় যারা হচ্ছে সাসপেক্টেড কোভিড। তো আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্টটা এখন হচ্ছে দুইটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে রেসপিরেটরি ইডি আর একটা হচ্ছে নন রেসপিরেটরি ইডি। তো ইনিশিয়ালি যখনই আমরা কোনো কল পাই কোনো পেশেন্ট থেকে, either the patient is coming by the ambulance or coming from the GP or coming from the community, তো আমরা কিছু কোয়েশ্চেনিয়ার করি, লাইক আপনারা সবাই জানেন যে কিছু কিছু সিমটম যেগুলো হচ্ছে WHO স্বীকৃত সিমটম ফর কোভিড, whether the patient has any fever, রোগী অথবা হচ্ছে কিডনির ফেলিওর রোগী, অথবা they have fractured their legs or শরীফ ভাই, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। ক্যান ইউ হিয়ার মি? শরীফ ভাই, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না।
some respiratory শরীফ ভাই, আপনার ভয়েস বোধ একটু ব্রেক করছে, আপনি যদি একটু চেক করতেন। নেটে একটু একটু উইক হয়ে গেছে মনে হয় ইন্টারনেটটা। আমরা দুঃখিত, একটু আমরা ডাক্তার শরীফ ভাইকে আমরা একটু শুনতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে ওনার নেটওয়ার্কে একটু ডিস্টার্ব করছে। আমরা একটু দেখছি কুইকলি যে ওনাকে আমরা আবার কিভাবে ব্যাক করাচ্ছি। মনে হচ্ছে লিভ করে আবার জয়েন করলে তাহলে দ্যাট বি ফাইন। আচ্ছা, আমরা ওনাকে আবার ডিসকানেক্ট করে নিয়ে আসবো। ইন দ্য মিন টাইম আই থিঙ্ক আমাদের সাথে যেহেতু ডক্টর সামাল শাহজাহান রচিন ভাই আছেন, উনি আস্তে আস্তে ভাই আপনার কাছ থেকে কুইকলি শুনে নেই যে if there is anything you want to share regarding the COVID-19 situation in UK. ইউকে তো এখন যেটা সবচেয়ে হট টপিক হচ্ছে লকডাউন ইজ করে দেয়া। সো এটা নিয়ে এখন খুব মিক্স টাইপ অফ একটা এক্সপেরিয়েন্স আমরা খুব এক্সপেরিয়েন্স করতেছি। আমরা শুনছি যে বাংলাদেশেও লকডাউনটা খুব ইজি করে দিয়েছে। সো হোয়াট আই ওয়ান্ট টু ফোকাস অন যে এই লকডাউন ইজি করার ফেজটা, এটা আসলে দুটো ডিফারেন্ট ফেজে দুটো ডিফারেন্ট কনটেক্সটে হচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কোভিড নাম্বার অফ পেশেন্টের নাম্বার কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করছে এবং এক্সপোনেনশিয়ালি গ্রোথটা হচ্ছে। যে কোনো প্যান্ডেমিক বা যে কোনো এপিডেমিক সিচুয়েশনে there's some statistical curve, এটা everyone knows, একটা পিক থাকে, একটা প্ল্যাটু থাকে, একটা ডিক্লাইনিং ফেজ থাকে, একটা বেসলাইন থাকে, আবার রিপিক থাকে। সো আমরা যেটা দেখেছি যে আমাদের ইউকেতে এখন যে লকডাউন যে ইজি করার যে ঘোষণাটা আসছে, এটা অ্যাকচুয়ালি আমাদের ডিক্লাইনিং বা রিজলভিং ফেজটাতে আমাদের নাম্বার কমে গিয়েছে, আমাদের নতুন অ্যাডমিশন কমে গেছে, আমাদের ডেথ রেট কমে গেছে। সো নিউ কেসেস ওভারঅল কম। দ্যাটস ওয়াই গভর্নমেন্ট একটু বোল্ড একটা ডিসিশন নিচ্ছে যে একটা ইজি করা যেতে পারে। এটা অল আদার পার্টে হচ্ছে, সব দেশে কিছুটা কিছু শিথিল করা হচ্ছে। কিন্তু আমরা দেখেছি যে এই লকডাউন শিথিল করার পরে there is another rise of these cases. যেমন জার্মানিতে কিছু কিছু বাড়ছে, ইটালিতে আবার কিছু নিউ কেসেস আসতেছে। আর এখন যেটা দেখা বাংলাদেশের কনটেক্সটে, বাংলাদেশের কনটেক্সটটা কিন্তু একটু ডিফারেন্ট। কিন্তু আমার যেটা মনে হচ্ছে বাংলাদেশ এখন স্লোলি প্রোগ্রেসিং টুয়ার্ডস দ্য পিক। আমাদের প্রতিদিনই প্রায় 1,500-2,000 নতুন পেশেন্ট নাম্বার বাড়ছে। সো আমার মনে হয় দিস ইজ নট, মানে এভরিওয়ান শুড বি ভেরি অ্যাওয়ার ইন দ্য কান্ট্রি যে এখনো কিন্তু আমরা ডেঞ্জার জোনের বাইরে না, বরঞ্চ আমরা বলতে পারি উই জাস্ট ইন দ্য মিডল অফ দ্য ডার্ক হোল। এনিওয়েজ, শরীফ যেহেতু ডক্টর শরীফ, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার লাইনটা সম্ভবত ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আচ্ছা, সরি, সমস্যা নেই। থ্যাঙ্কস যে আপনি আবার চলে আসছেন। সো আপনি যদি একটু স্ক্রিনটা শেয়ার করেন দেন উইল মেক ইট লাইভ। শরীফ, we missed you, man. বললাম যে মেইন পার্ট অফ ইংল্যান্ডে থাকো, গেল আয়ারল্যান্ডে। অনেক হ্যাঁ ভাইয়া, আপনাকে জাস্ট আবার এটাকে দিতে হবে, স্লাইড শোটা ক্লিক করতে হবে। স্লাইড শোতে এক্স্যাক্টলি। আমি আসলে জানি না কতটুকু পর্যন্ত আমি বলতে পারছি। শরীফ, তুমি ওই সেকেন্ড স্লাইডটা থেকে আবার স্টার্ট করো। আমরা ওখান থেকে কিছুই শুনি নাই। যে তুমি যে ট্রায়ালস এর কথা বলতেছিলে, ট্রায়ালের পর থেকে আমরা কিছু শুনতে পারি নাই আসলে। আচ্ছা, ঠিক আছে। ওকে।
তো ট্রায়ালস সম্পর্কে বলতেছিলাম যে আমাদের আসলে হচ্ছে দুইটা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে রেসপিরেটরি, একটা হচ্ছে নন রেসপিরেটরি। তো কোভিড সিমটম সাসপেক্টেড যে কোনো পেশেন্ট আসলে ইনিশিয়ালি হচ্ছে রেসপিরেটরিতে যায়। রেসপিরেটরি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে হচ্ছে ডক্টররা রেড পিপি পরে থাকে, ওনারা ওই পেশেন্ট গুলাকে ডিল করেন, এবং এরপর যদি মনে হয় যে না এরা কোভিড পেশেন্ট না, তাহলে হচ্ছে অন্য ডিপার্টমেন্টে রেফার করেন। Otherwise, এই patient গুলা either depending on the severity of the disease, they go to their respective ward, which is like we have some isolation ward in almost in every department. So either they're gonna go there, or they're gonna go to ITU depending on the severity of their disease. আর নন রেসপিরেটরিতে হচ্ছে আমরা অন্যান্য সব পেশেন্টকে ডিল করি, বাট আমাদের হসপিটালের নন রেসপিরেটরি ইডিও হচ্ছে অ্যাম্বার জোন। সো অ্যাম্বার জোন মিনস দ্যাট আমরা জানি যে এই পেশেন্ট গুলোর হচ্ছে কোনো সিমটম নেই, এই পেশেন্ট গুলোর কোনো সোয়াব কেম ব্যাক নেগেটিভ, বাট স্টিল আমরা এদেরকে হচ্ছে আমরা আমাদের নিজেদের প্রোটেকশনের জন্য স্টিল এই পেশেন্ট গুলোকে উইদাউট এনি প্রোটেকশন কোনো দেখছি না, আমরা আমাদের একটা প্রোটেকশন নিচ্ছি। আমি একটু পরে ব্রেকডাউনে যাবো যে আমাদের হচ্ছে পিপি গাইডেন্সটা কি আমরা ফলো করতেছি, তাহলে হচ্ছে একটু বোঝা যাবে যে আসলে জোনিংটা কিভাবে হয়েছে। তো একটা বেসিক ডিফারেন্স হচ্ছে রেড জোন আমরা সবাই FFP3 মাস্ক ইউজ করতেছি, যেটা হচ্ছে বাংলাদেশে আমরা যেটা N95 বলি, KN95 বলি। আর হচ্ছে অ্যাম্বার জোনে হচ্ছে আমরা ফ্লুইড রেজিস্ট্যান্ট সার্জিক্যাল মাস্ক ইউজ করতেছি। তো দ্যাট এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। আর আরেকটা বেসিক ডিফারেন্স হচ্ছে রেড জোনে হচ্ছে আমরা ফুল গাউন ইউজ করতেছি, আর আর হচ্ছে অ্যাম্বার জোনে হচ্ছে আমরা শুধু অ্যাপ্রন ইউজ করতেছি, যেটা হচ্ছে প্লাস্টিক অ্যাপ্রন। তো আই হ্যাভ এ পিকচার অফ দ্যাট, যেখানে এটা একটু ভালোভাবে বোঝা যাবে। তো এর পাশাপাশি আমি একটু বলে ফেলেছি যে কোনটা রেড জোন কোনটা অ্যাম্বার জোন, প্লাস আওয়ার হসপিটাল হ্যাজ বিন ডিভাইডেড ইনটু 3 জোনস। তো একটা হচ্ছে রেড, একটা অ্যাম্বার এবং একটা গ্রিন জোন। গ্রিন জোন নামেই বুঝতে পারছেন যেখানে হচ্ছে কোনো রোগী নেই, যেখানে হচ্ছে আহ আমরা কোনো সাসপেক্টেড অথবা কোনো পেশেন্ট ডিলিং করি না, মেইনলি আমাদের ক্যাফেটেরিয়া, কমিউনাল এরিয়াস, এগুলো হচ্ছে গ্রিন জোন। এবং এই গ্রিন জোনে কেউ পিপি নিয়ে ঢুকতে পারে না। গ্রিন জোন হচ্ছে কমপ্লিটলি আপনি যাবেন এবং শুধু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন, কোনো পিপি দরকার নেই। অ্যাম্বার জোন যে এরিয়াগুলো যেখানে হচ্ছে আমরা সাসপেক্টেড অর কনফার্ম কোনো কোভিড পেশেন্ট নেই, সেটা হচ্ছে অ্যাম্বার জোন। আর রেড জোন হচ্ছে যেটা হচ্ছে আইদার সাসপেক্টেড অর হচ্ছে কনফার্ম কোভিড পেশেন্ট আছে। তো এছাড়া হচ্ছে আমাদের হসপিটাল আরেকটা জিনিস চেঞ্জ করেছে, হচ্ছে আমরা যেহেতু পুরো হসপিটালকে বিভিন্ন কালার জোনে ভাগ করেছি এবং প্রত্যেকটা কালার জোনে নিজস্ব কিছু পিপি গাইডেন্স আছে। তো এই জন্য হচ্ছে আমাদের কি করতে হয়, আমাদের একটা সেন্ট্রাল জায়গায় আসতে হয় প্রথমে, ওখানে আমরা সবাই ডনিং করি এবং ওখান থেকে জোন অনুযায়ী আমরা ডিভাইড হয়ে যাই। ইভেন ইফ আই এম to go to the red zone, then I'm getting my all PP from the single zone, and then I'm going to my red zone like ICU or ITU. And if I'm going to my amber zone, then I'm getting all my PP from the donning area and going to my amber zone. So আমরা সবাই একটা জায়গায় মিট করি, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, হচ্ছে কতগুলো স্টেশন আছে, প্রত্যেকটা স্টেশন থেকে আমাদের হচ্ছে জিনিসপত্র আমরা নিয়ে ডন করে হচ্ছে চলে যাই। আর আরেকটা ডফিং এরিয়া হচ্ছে দিন শেষে আমরা যখন অথবা আমাদের কোনো ব্রেকে যাই অথবা হচ্ছে আমাদের ডিউটি শেষ হয়, তখন হচ্ছে আমরা একটা সেন্ট্রাল জোনেই আসি, ওখানে সব পিপি গুলো ডাম্প করি, হ্যান্ড ওয়াশ করি, তারপর চলে আসি। তো এইটার জন্য আমাদের ট্রেনিংও দেওয়া হয়েছে, কারণ আপাত দৃষ্টিতে শুনলে হয়তো মনে হয় এটা পড়া এবং খোলা, কিন্তু ট্রেনিং এর পরে বোঝা যায় আসলে যে আমাদের পড়ার চেয়ে খোলাটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, যাতে হচ্ছে আমরা আমাদের যখন আমরা খুলতেছি আমরা কন্টামিনেটেড পার্ট গুলোকে যাতে টাচ না করি, প্লাস হচ্ছে আমরা যখন এগুলোকে ডিসপোজ করতেছি কারেক্ট ওয়েতে যাতে ডিসপোজ করি, যাতে আশেপাশে যারা আছে তাদের হচ্ছে কোনো সমস্যা না হয়। তো আমার এই প্রেজেন্টেশন আসলে হচ্ছে ডনিং এন্ড ডফিং এর উপরে না, সো আই এম নট গোনা গেট সাম ইলাবোরেট description on this, but YouTube, WHO, all of them have their very good videos on donning and doffing, আপনারা চাইলে ওগুলো ফলো করতে পারেন। আর হচ্ছে অবসেন গাইনিতে সবসময় আপনারা যেহেতু জানেন যে অবসেন গাইনির ইমার্জেন্সি always there are emergencies, because আপনি যে কোনো সময়ই হচ্ছে একটা normal labor can turn into a fetal distress and then you are going for an emergency. So that's why our department had to run a simulation course on the emergency situation, like what we are going to do, what will be the placement of the doctors, what will be the placement of the midwives and the anesthetists, and how long it will take for us to go from one place to another to deal with the emergency deliveries.
তো বাংলাদেশের প্রত্যেকটা হসপিটালে আপনারা চাইলে এটা খুব বেশি কষ্টকর না। আপনারা চাইলে হয়তো এটা যে ডিপার্টমেন্টাল হেড আছে ওনার সাথে একটা জাস্ট এটা একটা মকের মতো আপনারা একটা সিমুলেশন করতে পারেন। এটা কি করবে আপনাদের সবাইকে তাদের প্রত্যেকের কর্মপরিধি সম্পর্কে একটা আইডিয়া দিবে এবং কোন সময়ে আপনারা কি করবেন সেটা সম্পর্কে একটা আইডিয়া দেবে এবং আগে থেকে প্রিপেয়ার করবে যাতে হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশনে ভুলগুলো না হয়। কারণ ইমার্জেন্সি সিচুয়েশনে এমনিতেই আমরা হচ্ছে স্ট্রেস থাকে এবং ভুল হওয়ার চান্স থাকে। তো আপনি আগে থেকে যখন প্র্যাকটিস করে থাকবেন কিভাবে ইমার্জেন্সি গুলো ডিল করতে হবে এটা খুব ইজি হয়ে যাবে আপনার জন্য। আর এছাড়া হচ্ছে আমরা আমাদের নিজস্ব কিছু হসপিটাল ইমেইল আইডি আছে। তো ওখানে হচ্ছে আমরা প্রত্যেক অলমোস্ট এভরি ডে হচ্ছে আমরা if there is any update on the guideline or if there is any change in the hospital policy, then we are getting all those updates. Plus আমাদের হসপিটাল হচ্ছে আমাদের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছে যাতে হচ্ছে তারা বুঝতে পারে যে আসলে আমরা কতটা হ্যাপি এই ধরনের চেঞ্জ গুলাতে, আমরা কতটুকু মনে করতেছি এগুলা ইফেক্টিভ। কারণ এই পলিসি গুলো যাদের মাথা থেকে আসে তারা তো আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে কাজ করে না, তারা কাজ করে হচ্ছে এক একজনের ডিপার্টমেন্টে, মেইনলি হচ্ছে ইনফেকশাস ডিজিজ। তো তাদের জানা দরকার যে আসলে আমরা কতটা হচ্ছে এই পলিসি গুলো ফলো করতে পারতেছি এবং এই পলিসি গুলো কতটা এফেক্টিভ অর নট। So as I was talking about some PPE guidance, here's the PPE guidance that we follow. There is like a little bit of debate with some of the doctors and the public of England regarding this guidance because some of us don't feel like that, or this is not appropriate. Some of us do feel like yes, this is appropriate. So I'm not going to go there. This is the guidance that Public Health England has published and we are following. So on my left hand side, you can see that there is a amber zone. So those are the things that we wear when we are dealing with a patient: a surgical mask, which is fluid resistant, a plastic apron, gloves, and visor or glass. আপনি যদি চশমা পরেন তাহলে হচ্ছে পাবলিক হেলথ এজেন্সির হচ্ছে পরামর্শ হচ্ছে চশমার উপরেও আপনাকে হচ্ছে ভাইজার পরতে হবে। আর রেড জোন যেটা, রেড জোনটা হচ্ছে আমরা যেগুলো ইউজ করি, আমরা FFP3 মাস্ক, N95, KN95। তো আমরা এখানে মেইনলি হচ্ছে আপনার ওই 3 ml FFP3 গুলো ইউজ করি। আর এছাড়া হচ্ছে ফুল কভারেবল গাউন বা দেন হচ্ছে আপনার গ্লাভস অ্যান্ড ভাইজার। আর হ্যাটটা হচ্ছে ম্যান্ডেটরি না, হ্যাট হচ্ছে আপনি যদি থিয়েটারে যান তাহলে হচ্ছে হ্যাট ম্যান্ডেটরি, আর যদি বাইরে থাকেন তাহলে হ্যাট ম্যান্ডেটরি না। এটা হচ্ছে আমাদের প্রিফারেন্সের উপর ডিপেন্ড করে। আর এখানে হচ্ছে যদি গাইডেন্স নিয়ে বলতে যাই, এখানে হচ্ছে ডিফারেন্সিয়েটিং পয়েন্টটা হচ্ছে যে কোনগুলো হচ্ছে অ্যারোসল জেনারেটিং প্রসিডিউর, কোনগুলো অ্যারোসল জেনারেটিং প্রসিডিউর না। তার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা অক্সিজেন গাইনিতে হচ্ছে ডিসাইড করি যে এই পেশেন্ট আসলে রেড কিনা, এই পেশেন্টটা অ্যাম্বার কিনা। তো অ্যারোসল জেনারেটিং প্রসিডিউরের ভিতরে বলতে গেলে বলতে হয় এনি প্রসিডিউর দ্যাট ইনভলভস জেনারেল অ্যানেস্থেসিয়া আর অ্যারোসল জেনারেটিং প্রসিডিউর। তো আপনাকে অবশ্যই সেখানে হচ্ছে রেড পিপি পরিধান করতে হবে। আর অ্যারোসল জেনারেটিং প্রসিডিউর ছাড়া বাকি যে প্রসিডিউর গুলো আছে ওখানে যদি আপনি ইভেন আপনি যদি কোভিড পজিটিভ পেশেন্টকে ডিল করতে থাকেন, যদি অ্যারোসল জেনারেটিং প্রসিডিউর না হয় তাহলে আপনি আবার জোনের যে পিপি গাইডেন্স ওটা ফলো করতে পারবেন ইভেন the patient is COVID positive. So that is the guidance that we are following right now. So আমাদের ডেলিভারি অফ কেয়ার কিছু চেঞ্জ আনা হয়েছে যেগুলো হচ্ছে আরসিজি গাইডলাইনের সাথে সামঞ্জস্য রেখে এবং হচ্ছে টু প্রোটেক্ট দ্য পেশেন্ট এন্ড অ্যাজ ওয়েল এজ টু প্রোটেক্ট আওয়ারসেলভস। সো ইটস লাইক আমরা হচ্ছে রিস্ক বেনিফিট একটা রেশিওর উপর ডিপেন্ড করে আমাদের যে এভিডেন্স বেসড গাইডলাইন আছে ওইগুলোর উপর ডিপেন্ড করে একটা মিনিমাম নাম্বার অফ অ্যান্টিনেটাল ক্লিনিক অ্যাপয়েন্টমেন্ট এর ব্যবস্থা করা হয়েছে। নরমালি আমরা হচ্ছে 8 থেকে 10টা অ্যান্টিনেটাল ক্লিনিক অ্যাপয়েন্টমেন্ট দেই প্রত্যেকটা মাদারকে ডিপেন্ডিং অন দেয়ার ওয়েদার তারা হচ্ছে প্রাইমি অর মাল্টি। তো এখন হচ্ছে আমরা আমাদের আরসিওজি বলছে যে অ্যাটলিস্ট 6টা অ্যান্টিনেটাল ক্লিনিক অ্যাপয়েন্টমেন্ট দরকার, বাট দ্য নিউ গাইডলাইন আই এম গোনা গো দেয়ার এট দ্য এন্ড অফ মাই প্রেজেন্টেশন। দ্য নিউ গাইডলাইন সেজ দ্যাট if there is no other contraindication then we should follow all the antenatal clinic appointments. তো এছাড়া হচ্ছে আমাদের করতে হয়েছে হচ্ছে আমাদের সব ধরনের রুটিন গাইনিক ক্লিনিক বন্ধ করে দিতে হয়েছে, বাট আমরা রেড ফ্ল্যাগ ক্লিনিক গুলো চালু রেখেছি। রেড ফ্ল্যাগ ক্লিনিক বলতে হচ্ছে আমরা এখন শুধুমাত্র সেই পেশেন্ট গুলোকে দেখছি যাদের হচ্ছে ম্যালিগনেন্সি রিলেটেড কোনো সিমটম আছে অথবা হচ্ছে যারা হচ্ছে ভেরি অ্যাকিউট ইমার্জেন্সি নিয়ে আসছে তারা। বাট
নর্মাল যা আগে যে পেশেন্ট গুলোকে আমরা দেখতাম, ধরেন যে একটা পেশেন্ট উইথ ফাইব্রয়েড বাট ইটস লাইক জাস্ট ফলো আপ ইন 6 মান্থস, এই পেশেন্ট উইথ ওভারিয়ান সিস্ট ফলো আপ ইন 6 মান্থস। তো ওই পেশেন্ট গুলোকে আমরা হচ্ছে এখন হচ্ছে অনলাইনে, আমাদের একটা অনলাইন সিস্টেম আছে, এখানে হচ্ছে আমরা সব নোটস গুলো অনলাইনে থাকে। যতগুলো ক্লিনিক লেটার ছিল ওই অনলাইনে তাদের রিপোর্ট এবং ক্লিনিক লেটার গুলো আমরা দেখছি, দেখার পর হচ্ছে ডিসিশন নিচ্ছি যে এটা হচ্ছে মেনলি কনসালটেন্ট বেসড ডিসিশন। ওনারা ডিসিশন নিচ্ছে whether this patient needs to be seen or not. So most of the time হচ্ছে those routine cases we are not seeing them in the clinic. In that case we are running virtual clinic. So after like going through the reports from the system and after making a diagnosis or like another follow-up plan that we should see the patient after 6 months, then we are just phoning the patient and patient কে জানাচ্ছি যে হ্যাঁ এরপরে হচ্ছে 6 মাস পরে আমরা তোমাকে দেখবো। অপারেশন ওয়াইজ আমাদের করতে হয়েছে হচ্ছে সব ধরনের রুটিন অপারেশন আমরা বন্ধ করে দিয়েছি অ্যাপার্ট ফ্রম ইমার্জেন্সি এবং রেড ফ্ল্যাগ সার্জারি। তো আগে বলেছি রেড ফ্ল্যাগ সার্জারি হচ্ছে মেইনলি যেগুলো হচ্ছে আপনার ম্যালিগনেন্সি রিলেটেড সার্জারি। তো কোনো পেশেন্ট যদি পোস্ট মেনোপজাল ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করতেছে, তার পাশাপাশি হচ্ছে তার আদার সিমটম আছে এবং আমরা চিন্তা করতেছি যে হ্যাঁ শি হ্যাড এ স্ক্যান বিফোর হুইচ শো দ্যাট দেয়ার ইজ সাম ইরেগুলারিটি, হয় ওখানে একটা এন্ডোমেট্রিয়াল পলিপ আছে অথবা এন্ডোমেট্রিয়াল থিকনেসটা হচ্ছে বেশি, সেক্ষেত্রে পেশেন্টের হিস্টোস্কোপি এন্ড বায়োপসি দরকার। তো ওই ক্ষেত্রে আমরা করতেছি। বাট যে পেশেন্টটা হচ্ছে পোস্ট মেনোপজাল ব্লিডিং নিয়ে আসছে কিন্তু অন্য সবকিছু নরমাল, সেক্ষেত্রে আমরা তার সার্জারি করার চিন্তা করতেছি না। আর ইমার্জেন্সি বলতে হচ্ছে ধরেন যে রাপচার অ্যাকুট প্রেগন্যান্সি, ওভারিয়ান সিস্ট, টরশন, তো যেগুলো হচ্ছে না করলেই নয় ওরকম ইমার্জেন্সি গুলো আমরা হচ্ছে প্রায়োরিটি বেসিসে করতেছি। তবে লাইক in next 2 to 3 months it might change because it's been going on for a while and we are thinking that it will be there for another 6 months to 1 year at least. So we might make some change in near future. So আমি আপনার ডেলিভারি সুইটে হচ্ছে পিপি গাইডেন্স নিয়ে কথা বলতেছিলাম। আমাদের ডেলিভারি সুইট হচ্ছে অ্যাম্বার জোন। So that's why আমরা হচ্ছে always, even when we are sitting in the doctor's room, we are wearing apron, mask, visor. So it depends whether you should wear apron or not, because if there is no procedure that is like that involves spillage, you don't need to wear a plastic apron. But আমরা সবসময় মোটামুটি ট্রাই করি এগুলো পরে থাকার। এমনিতেই খুব একটা গরম নাই এই দেশে, তো আমি পার্থক্যটা কিছুটা বুঝতে পারি যে বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো ওগুলো পরে থাকা একটু টাফ, যেহেতু আমাদের টেম্পারেচার ইজ লাইক হায়ার দ্যান হিয়ার। তো এখানকার পরিবেশে হচ্ছে আমাদের খুব একটা সমস্যা হয় না, যেহেতু সার্জিক্যাল মাস্ক পরে হচ্ছে আমরা ডিউটি করতেছি অ্যাম্বার জোনে। বাট যখনই হচ্ছে এখানে কোনো কোভিড সাসপেক্টেড অথবা হচ্ছে কোভিড পজিটিভ পেশেন্ট আসে, তখন হচ্ছে আমরা আমাদের নিজস্ব কিছু রুম আছে, আইসোলেশন রুম আছে ডেলিভারি সুইটে। আমরা ওই পেশেন্ট গুলোকে যখন ওরা লেবারে আসে তখন হচ্ছে ওই আইসোলেশন রুমে পাঠিয়ে দিচ্ছি এবং ওখানে যেই হচ্ছে মিডওয়াইফটা দায়িত্ব পালন করতেছে অথবা যেই ডক্টর ঢুকতেছে বের হচ্ছে, তারা হচ্ছে রেড পিপি গুলো ইউজ করতেছে। আর আরেকটা জিনিস আমাদের করতে হয়েছে হচ্ছে বার্থিং পার্টনার। আমরা প্রিভিয়াসলি হচ্ছে 2জনকে অ্যালাউ করতাম মায়ের সাথে, বাট এখন হচ্ছে আমরা একজনকে অ্যালাউ করতেছি শুধুমাত্র ডেলিভারি সুইটে আর হচ্ছে ডেলিভারি থিয়েটারে। বাট after the delivery, when the mom is being transferred to the maternity ward, no one is allowed to visit her. তো যখন একটা ইমার্জেন্সি হয়, ধরেন একটা পেশেন্টকে হচ্ছে কোভিড পজিটিভ পেশেন্ট, আমরা ইমার্জেন্সি হচ্ছে এখানে 5 মিনিটের ভিতরে ইমার্জেন্সি সেকশন করতে হবে, আমরা থিয়েটারে নিয়ে যাচ্ছি, তখন হচ্ছে আমাদের একটা সিস্টেম আছে এখানে যেটা আমরা বলি বাডি সিস্টেম। তো ইমার্জেন্সি সেকশন আপনারা জানেন যে যে ক্যাটাগরি 1 সেকশন নরমালি হচ্ছে আন্ডার জিএ হয়। তো আন্ডার জিএ হলে এটা হচ্ছে aerosol generating procedure. So even if it is like a COVID positive, COVID negative patient or COVID suspected patient, if there is any chance that there will be some aerosol generation, then we all take precaution according to the RAID PPE guidance. So what it involves is that apni surgeon, midwives, scrub nurse, all the auxiliaries, all will be in the room wearing red PPE, which means visor, hat, FFP3 mask, full gown, gloves. After that, the anesthetist is going to put the patient under general anesthesia, and then the door will be closed when all the doors will be closed from inside, so that nobody can come in and nobody can come out. Because aerosol generating procedure behind it, idea ta hocche je
আপনি যখন ইনটিউবেশন করেন তার অ্যাটলিস্ট 20 মিনিটস পর পর্যন্ত অ্যারোসল গুলা ওই রুমের এয়ারে থাকে, অথবা আপনি যখন টিউব বের করে নিয়ে আসেন তার 20 মিনিটস পর পর্যন্ত সবগুলো অ্যারোসল ওখানে স্প্রেড হওয়ার চান্স বেশি থাকে। এই জন্য হচ্ছে আমাদের ডোর ক্লোজ থাকে, আমাদের ইন্টারকম আছে, আমাদের যদি কোনো কিছু দরকার হয় বাইরে থেকে তখন হচ্ছে এই জন্য এটাকে বাড়ি সিস্টেম বলে, বাইরে একজন সিস্টেম ওয়েট করে। তো আমরা হচ্ছে ইন্টারকমে যখন বলি যে আমাদের এটা দরকার যেটা থিয়েটারের ভিতরে নাই, তো ওই জিনিসটা হচ্ছে সে বাইরে থেকে এনে দেয়। আর আগে বলেছিলাম যে আমাদের যতগুলো নন এসেনশিয়াল স্টাফ ইনস্ট্রুমেন্টস ছিল থিয়েটারের ভিতরে আমরা সবকিছু বাইরে নিয়ে চলে আসি, যাতে হচ্ছে ওই ইনস্ট্রুমেন্ট গুলার উপরে কোনো অ্যারোসল পড়ে না থাকে। আর ক্যাটাগরি 1 সেকশন ছাড়া অন্যান্য সেকশনের ক্ষেত্রে আমরা স্পাইনাল অ্যানেস্থেসিয়া প্রিফার করি, এবং হচ্ছে any emergency surgery, like previously we used to do laparoscopy for a rupture ectopic pregnancy, but nowadays we have changed our policy to move to a laparotomy because laparoscopic procedure can spread more aerosol and which will affect all the healthcare workers. So আমরা ল্যাপারোস্কোপি অলমোস্ট বন্ধই করে দিয়েছি অবসেন গাইনিতে। আমরা হচ্ছে যে কোনো প্রসিডিউরে এখন হচ্ছে চাচ্ছি হচ্ছে ল্যাপারোটমি করার জন্য। এখন হচ্ছে এখানে কিছু ইনফরমেশন হচ্ছে আমাদের যে গাইডেন্স আমরা পেয়েছি আমাদের প্রেগনেন্ট হেলথ কেয়ার ওয়ার্কারদের জন্য, ডক্টর, নার্স, মিডওয়াইফস, অক্সিলারিজ যারা আছে। তো অ্যাকর্ডিং টু গাইডেন্স যদি আপনি হচ্ছে 28 সপ্তাহের নিচে হন প্রেগনেন্ট, সেক্ষেত্রে হচ্ছে আপনার জন্য একটা রিস্ক অ্যাসেসমেন্ট করা হয়। ধরেন আপনার হচ্ছে অন্যান্য কোনো কোমরবিডিটি আছে, তাহলে হচ্ছে আপনাকে বলা হয় যে না আপনি বাসা থেকে যদি সাহায্য করতে পারেন করেন। যেমন হচ্ছে আমাদের কিছু কিছু ডক্টর হচ্ছে যারা প্রেগনেন্ট ছিলেন 28 সপ্তাহ কম, তারা হচ্ছে বাসা থেকে ওই যে ভার্চুয়াল ক্লিনিকটা রান করতেছেন। তো যদি এরকম ফ্যাসিলিটি থাকে তাহলে বাসা থেকে করবেন, আর যদি ফ্যাসিলিটি না থাকে তাহলে হচ্ছে আপনি আইদার হচ্ছে আমাদের এখানে লিভ সিস্টেম আছে, ওই লিভে যাবেন আর কি। এটা হচ্ছে প্রত্যেকটা হসপিটালে ডিফারেন্ট। আমার হসপিটালে ব্যাপারটা হচ্ছে যে এখানে আপনি পেইড লিভে যাচ্ছেন। আর যদি আপনি 28 সপ্তাহের নিচে হন এবং কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে তাহলে হচ্ছে অ্যাকর্ডিং টু আরসিওজি আপনি লো রিস্ক, তো আপনি কাজ করতে পারেন। আর মোস্টলি হচ্ছে 28 সপ্তাহের বেশি যারা আছেন তাদেরকে বলা হয় যে আপনারা লিভে যাওয়াটাই বেটার, অথবা বাসা থেকে কাজ করা। So that is those are the changes that were brought in after this COVID pandemic in my hospital. So now I'm going to discuss a little bit about the RCG guideline, which is available online. I just picked up some of the important point so that I can discuss in this presentation. So as I was mentioning that there are like information, we are gathering information almost every day, almost every week from different part of the UK and from other countries as well. So now there is an idea that, and there is a kind of like a emerging evidence that black people, Asian people and minority ethnic group তারা হচ্ছে কোভিড এর প্রতি like COVID serious complication from COVID are higher on them, and that's why like they should be more careful. And আমাদের অ্যান্টিনেটাল অ্যাপয়েন্টমেন্টের জন্য যেটা বলেছিলাম যে আমাদের একটা কোয়েশ্চেনিয়ার আছে। আমরা যখন পেশেন্টরা ক্লিনিকে ঢুকে, ক্লিনিকে ঢোকার আগে বাইরে একটা রিসেপশন থাকে, ওই রিসেপশনে একজন হচ্ছে আপনার অ্যাম্বার পিপি পরে বসে থাকে এবং সে কিছু কোয়েশ্চেন করে প্রত্যেকটা পেশেন্টকে। পেশেন্টরা আগে হচ্ছে আমরা অ্যালাউ করতাম পেশেন্ট এবং হচ্ছে পেশেন্টের সাথে পেশেন্টের পার্টনারকে অ্যান্টিনেটাল ক্লিনিকে, বাট এখন শুধুমাত্র পেশেন্ট আসতে পারে, অন্য কেউ আসতে পারে না। তো পেশেন্টকে আমরা কিছু কোয়েশ্চেন করি রিগার্ডিং কোভিড সিমটম। তো আরসিইউজির এই কোশ্চেনের ভিতরে যে সিমটম গুলো আরসিইউজি উল্লেখ করেছে সেগুলো হচ্ছে ফিভার, অ্যাকিউট পারসিস্টেন্ট কাফ, হার্শনেস অফ ভয়েস, nasal discharge or congestion, shortness of breath, sore throat, wheezing or sneezing. তো এই সিমটম গুলো থাকলে আমরা অ্যাডভাইস করি পেশেন্টকে বাসায় চলে যেতে। দেন হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য লাইক সিনিয়র কনসালটেন্টস will review the case and have a conversation with the patient whether it is possible for us to see the patient after 7 or 14 days. যদি এটা সম্ভব না হয় যে হ্যাঁ না পেশেন্টকে হচ্ছে আমাদের মোস্ট অফ দ্য অ্যান্টিনেটাল ক্লিনিক ক্যান বি ডিফার্ড আপ টু লাইক 7 days, এক সপ্তাহ সময় ব্যবধান খুব একটা ঝামেলা করে না যদি না পেশেন্ট হচ্ছে জিডিএম হয়। আর সো যাদের সম্ভব হয় না তাদেরকে আমরা হচ্ছে প্রপার প্রিকশন নিয়ে ক্লিনিকে দেখি, বাট ওইটা হচ্ছে আলাদা একটা সেটিং এ করা হয়। এখানকার হচ্ছে যে আমাদের যে রুটিন অন্যান্য অ্যান্টিনেটাল ক্লিনিক অন্যান্য পেশেন্ট ছিল তাদের সবার সাথে দেখা হয় না। আর হচ্ছে এটা আমি প্রথমেই বলেছি যে আরসিইউজি আমাদের বলছে যে আমরা যেহেতু আগে 8 থেকে 10টা অ্যান্টিনেটাল ক্লিনিক অ্যাপয়েন্টমেন্ট
দিতাম পেশেন্টদেরকে, না হচ্ছে অ্যাটলিস্ট 6টা ফেস টু ফেস অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য। এবং এই অ্যাপয়েন্টমেন্ট গুলো হচ্ছে আগে নর্মালি যেমন হচ্ছে আমরা হচ্ছে বুকিং অ্যাপয়েন্টমেন্ট বলি হচ্ছে 10 থেকে 13 সপ্তাহের ভিতরে আমরা যে অ্যাপয়েন্টমেন্ট গুলো দেই, যেখানে হচ্ছে পেশেন্ট আসে, পেশেন্টের হচ্ছে আমরা পেশেন্টের ইডিডি মানে ইডিডি ফ্রম দ্য ডে অফ ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়েশন আমরা ক্যালকুলেট করি, প্লাস হচ্ছে স্ক্যান করি, ক্রাউন রাম লেন্থ দেখি, ক্রাউন রাম লেন্থ থেকে হচ্ছে যে ইডিডির ব্যাপারটা হচ্ছে এটা কনফার্ম করি, এবং কনফার্ম ইডিডি দিয়ে হচ্ছে আমরা হচ্ছে পেশেন্টকে হচ্ছে একটা গ্রোথ চার্ট দিয়ে বাসায় পাঠাই। তো আর 16 সপ্তাহে হচ্ছে আমরা পেশেন্টকে আবার দেখতাম। তো আমরা এখন হচ্ছে এরকম 16 সপ্তাহের যে অ্যাপয়েন্টমেন্টটা ছিল, এই অ্যাপয়েন্টমেন্টটা মোটামুটি অলমোস্ট ফর এভরিওয়ান এটা হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছে। অনলি যারা হচ্ছে খুবই হাই রিস্ক পেশেন্ট তাদেরকে হচ্ছে এই 16 সপ্তাহের অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হচ্ছে। তো এরকম ভাবে আমরা অ্যাপয়েন্টমেন্ট কমিয়ে কমিয়ে হচ্ছে আহ আমি আমার ট্রাস্টে আমি মনে করি যে আমরা অ্যাটলিস্ট এখনো 7টা থেকে 8টা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি, বাট আরসিজি গাইডেন্স সেজ দ্যাট a pregnant woman should be seen at least 6 times face to face. তো আমি এই রিমোট অ্যাপয়েন্টমেন্টস নিয়ে যাব না, কারণ আমি অলরেডি বলে ফেলেছি আমাদের ট্রাস্ট আমরা যা করতেছি এটা টোটালটাই হচ্ছে আরসিইউটির সাথে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ। সো আমাদের যে প্র্যাকটিসটা আছে এই প্র্যাকটিসটাই হচ্ছে আরসিইউজি গাইডলাইনে ছিল, আমরা ওদেরকে ফলো করছি। আর পোস্টনেটাল কেয়ারে হচ্ছে আমাদের হচ্ছে নরমালি আমরা হচ্ছে একটা বেবি ডেলিভারি হওয়ার পরে প্রিভিয়াসলি আমরা একটা সেকশনের পরে ডে 2 তে হচ্ছে পেশেন্টকে বাড়িতে পাঠাতাম, ওইটা হচ্ছে এখন হচ্ছে আমরা ডে 1 এ পাঠাই। বাট আমাদের আগে যে হচ্ছে একটু মোর ফ্রিকোয়েন্ট হচ্ছে পোস্টনেটাল চেকআপ ছিল, যেগুলো হচ্ছে একটু রিডিউস করা হয়েছে। তো আরসিওজি বলতেছে যে এখন অ্যাটলিস্ট হচ্ছে 3টা অ্যাপয়েন্টমেন্ট দরকার পোস্টনেটালি। একটা হচ্ছে ডে 1 যেটা আমরা মোস্টলি হসপিটালেই করে ফেলি, আর হচ্ছে ডিসচার্জ ফ্রম ম্যাটারনিটি ইউনিট যখন আমরা ডিসচার্জ করি তখন দেখে দেই, আর ডে 5 এবং ডে 10। সো ডে 5 এবং ডে 10 হচ্ছে এই দেশের ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে যেমন হচ্ছে কমিউনিটি মিডওয়াইফ সিস্টেমটা খুব একটা ভালোভাবে গড়ে ওঠে নাই, বাট স্টিল দ্যার আর লাইক ফিউ প্লেসেস ওয়্যার ইটস কোয়াইট স্ট্রং। বাট আমাদের এখানে হচ্ছে যে কমিউনিটি মিডওয়াইফ সিস্টেমটা খুবই স্ট্রং। তো ডে 5 এবং ডে 10 এ হচ্ছে কমিউনিটি মিডওয়াইফের আগে হচ্ছে কমিউনিটি মিডওয়াইফ হচ্ছে বাসায় যেত পেশেন্টের, গিয়ে পেশেন্টকে দেখে আসতো। এখন হচ্ছে পেশেন্ট হচ্ছে কমিউনিটি মিডওয়াইফের কাছে আসে একটা সেন্টারে, কমিউনিটি মিডওয়াইফ দেখে, দেখার পর হচ্ছে কোনো যদি কোনো কোনো ইনফেকশন অথবা কোনো আদার রিস্ক চিন্তা করে, ধরেন এপিসিডেমি ছিল ভালো করে হিল করতেছে না, অথবা হচ্ছে এন্ডোমেট্রাইটিস এর সাইন সিমটম আছে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাছে রেফার করে। আদারওয়াইজ হচ্ছে এই 3বার দেখা হচ্ছে। তো এখানে হচ্ছে আরসিওজি আরেকটা জিনিস বলেছে আমাদেরকে যে কোন মানুষগুলোকে আমরা কোন পেশেন্ট গুলোকে আমাদের প্রায়োরিটি দেওয়া দরকার ফেস টু ফেস দেখার জন্য, যাদের হচ্ছে আগে থেকে কিছু সাইকোসোশ্যাল ভালনারেবিলিটিস ছিল, যাদেরকে আমরা অপারেটিভ বার্থ হয়েছে লাইক বার্থ নেভিল ফোর্সেপ ডেলিভারি অর রোটেশনাল ফোর্সেপ ডেলিভারি অর হচ্ছে কিউই ইজ ভ্যাকুয়াম ডেলিভারি। সো এনিথিং এই ধরনের যে পেশেন্ট গুলো হচ্ছে, কারণ তাদের হচ্ছে ইউজুয়ালি আমরা এপিসিডমি করি, সো এপিসিডমির জন্য হচ্ছে তাদের ওটা চেক করতে হয়। সো এই পেশেন্ট গুলো হচ্ছে ফেস টু ফেস অ্যাপয়েন্টমেন্টের জন্য ইনিশিয়ালি প্রায়োরিটি পাবে। আবার যাদের হচ্ছে প্রিম্যাচুর ডেলিভারি হয়েছে অথবা হচ্ছিল বার্থডে বেবি হচ্ছে, অথবা যাদের হচ্ছে লাইক বেবি হচ্ছে নেগেটিভ আউটকাম হয়েছে, সেই পেশেন্ট গুলোকে হচ্ছে আমরা একটু আগে প্রায়োরিটি দিই। তো এখন হচ্ছে যে what RCG is advising us to that how to deal with the suspected or confirmed COVID cases. তো যখন হচ্ছে আপনার ইউনিটে আমাদের ইউনিটে একটা হচ্ছে প্রেগনেন্ট মাদার আসে যে হচ্ছে আইদার সাসপেক্টিং এক্সকিউজ মি or confirmed case. So এখানে হচ্ছে আমরা multidisciplinary team should be involved. So like the obstetric consultant who is on call, she or he should know, and anesthetic consultant should know, and the lead midwife should know. So all these people should know that this patient is coming here beforehand, or if not possible, then just at the time the patient is here, so that we can make some arrangement so that the patient can go to their designated isolated areas. So এখানে হচ্ছে নরমালি আমরা ম্যাটারনাল যে অবজারভেশন আছে আওয়ারলি অবজার্ভ করি when the mother is in labor. So normally we didn't do like check oxygen saturation routinely for those mothers, but RCG is saying that if the patient is suspected or confirmed COVID, then we should go and check hourly oxygen saturation, and our target for oxygen saturation should be more than 94%. And আরেকটা প্র্যাকটিস হচ্ছে আমাদের দেশে প্রাইভেট কিছু কিছু হসপিটালে আছে, বাট most of the government hospital, at least I graduated from Silet M. Josmani Medical College, so ওখানে ছিল না, যেটা হচ্ছে কন্টিনিউয়াস ফিটাল মনিটরিং, যেটা আমরা হচ্ছে সিটিজি বলি। সো
এখানে হচ্ছে যে সাসপেক্টেড অথবা কনফার্ম কেসের জন্য অবশ্যই সিটিজি লাগবে। সো এটা হচ্ছে আরসিজির গাইডেন্স because there is a chance of like adverse fetal outcome in COVID patients a little bit higher than normal other non-COVID patients. And সরি এক্সকিউজ মি ডক্টর শরীফুল ইসলাম, সরি আপনাকে একটু পজ দিচ্ছি এর জন্য যে আমি হ্যাঁ, জাস্ট যারা ফেসবুক থেকে দেখছেন তাদের সবাইকে একটু জানাতে চাচ্ছিলাম যে আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকে কথা বলছি, যেটা কোভিড-19 সিচুয়েশনের মধ্যে আমরা কিভাবে মাতৃত্বকালীন এবং গাইনি সেবা বাংলাদেশে আমরা আজকে শুনছি কিভাবে আয়ারল্যান্ডে ডক্টর শরীফুল ইসলাম ট্রিট করছেন, কিভাবে লাইক কোভিড-19 সিচুয়েশনের জন্য ওনারা ওনাদের পলিসি চেঞ্জ করেছেন। আমরা দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই, যদি ফেসবুক থেকে কেউ কারো কোনো প্রশ্ন থাকে ওনারা কোনো প্রশ্ন করতে পারেন। আমরা বাংলাদেশে এটা কিভাবে ব্যবস্থা নিতে পারেন সে বিষয়ে ওনারা প্রশ্ন করতে পারেন। আপনি আমার কাছে মনে হয় আপনি যদি একটু আমরা গ্র্যাজুয়ালি ফোকাস করতে পারি বাংলাদেশে আমরা এটা কিভাবে এই চেঞ্জ পলিসিটা বাংলাদেশে কিভাবে অ্যাপ্লাই করা যায়, এটাও যদি আমরা একটু মনে হয় আমরা এই কোয়েশ্চেন একটু আসবো। আপনার মূল পয়েন্টটা শেষ হলে তারপর আমরা কিছু কোয়েশ্চেন নিব আর কি। আমাদের সাথে আরো যারা বাংলাদেশি ডাক্তার আছেন আমরা তাদের কাছ থেকে কিছু কোয়েশ্চেন নিতে চাই। আচ্ছা, ঠিক আছে। আমি চেষ্টা করব আমার তরফ থেকে, লাইক যেহেতু আমার এক্সপিরিয়েন্স ওয়াইজ আমার হচ্ছে যেরকম এত বড় হসপিটাল পলিসি রিলেটেড খুব বেশি এক্সপিরিয়েন্স নাই, বাট হচ্ছে আমার যে এক্সপিরিয়েন্স আছে ওইটার আলোকে হচ্ছে কিছু আমাদের কিভাবে চেঞ্জ করা যায় ওইটা হয়তো কিছু একটা আলোকপাত করা যাবে। তবে আমি মনে করি আমাদের দেশে অনেক পলিসি মেকার আছেন যারা হচ্ছে ওই চেঞ্জ গুলো হচ্ছে হসপিটালে একটু চেষ্টা করলেই করতে পারবেন। শিওর। তো আর আরেকটা জিনিস হচ্ছে এখানে আরসিওজি কিছু গাইডেন্স আছে যে জিনিসগুলো হচ্ছে আমরা আসলে কি করব কি করব না সেখানে এই ব্যাপারগুলো আছে। যেমন হচ্ছে delayed cord clamping, which means like যারা হচ্ছে obstetrics and gynecology কাজ করেছেন তারা মোটামুটি সবাই জানেন যে আমরা বলি যে delayed cord clamping has a lot of benefit for the baby because the baby is getting more hemoglobin, more blood, and more immunoglobulin from the mother. So RCG is saying that if the baby is delivered either by section or normal delivery, to delay the cord clamping doesn't affect the baby. So far we don't have any like concrete evidence that it adversely affect the baby. So delayed cord clamping can be possible. And the other thing is like আমাদের এখানে হচ্ছে খুব ভালো একটা প্র্যাকটিস আছে হচ্ছে এপিডুরাল, ডিপেন্ডিং অন বিকজ হুইচ গিভস ইউ। বাংলাদেশে অনেকে বলতেছে এপিডুরাল মানে হচ্ছে ব্যথা মুক্ত ডেলিভারি, ঘটনা আসলে ওরকম না। ব্যথা মুক্ত ডেলিভারি না, এপিডুরাল মানে হচ্ছে যে আপনার ব্যথাটা হচ্ছে অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসে, আপনি টলারেবল একটা পয়েন্ট পর্যন্ত সহ্য করতে পারেন, এক্সট্রিম যে পেইনটা আছে ওই পেইনটা হচ্ছে কমায় নিয়ে আসে। তো হচ্ছে এই এপিডুরাল অথবা হচ্ছে স্পাইনাল, দোজ আর নট কন্ট্রাইন্ডিকেটেড ইন কেস অফ কোভিড পজিটিভ পেশেন্ট অ্যাজ পার দ্য কারেন্ট এভিডেন্স। তো আর আরেকটা জিনিস হচ্ছে যে বেবি আইদার হচ্ছে ভ্যাজিনাল বার্থ হলো অথবা সিজারিয়ান সেকশন হলো, তাতে কোনো ডিফারেন্স এখন পর্যন্ত আমরা খুঁজে পাই নাই according to RCOG that we should go for either section or we should go for either normal delivery. তো যেই প্ল্যানই হচ্ছে আপনার মায়ের সাথে আপনার যে প্ল্যানটা ছিল যে হ্যাঁ আমরা নর্মাল ডেলিভারিতে যাচ্ছি, এভরিথিং ঠিক থাকলে নর্মাল ডেলিভারিতে যাবে, এই যদি কোনো আদার রিস্ক ফ্যাক্টর অ্যাড হয় যাতে হচ্ছে আমাদের সেকশনে যেতে হবে, লাইক হচ্ছে fetal bradycardia or other emergency situation, so in that case we should go for section. But patient is COVID positive, let's go for section or let's go for VD, let's not do section. So those kind of things shouldn't be happening. আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের হচ্ছে একটা চেঞ্জ করতে হয়েছে, যেটা হচ্ছে যে আমরা ওয়াটার বার্থ বলি, যেখানে হচ্ছে মা হচ্ছে একটা বাথটাবে, বড় বাথটাবে হচ্ছে বাচ্চা ডেলিভারি করে, যেটা হচ্ছে a little bit more comfortable for the mom. But we normally allow low risk mothers to do that. But after the COVID pandemic, we stopped it because there is a risk of transferring COVID from mom to the baby via fecal-oral route. So that's why we have stopped it. আর যদি আমরা এখানে আরেকটা পলিসি আরসিজি বলছে আমাদেরকে, যেটা হচ্ছে যে যদি দেখা যায় যে হচ্ছে একটা পেশেন্ট ইলেকটিভ সেকশনের জন্য আগে থেকে নির্ধারিত করা ছিল, এখন পেশেন্টটা হচ্ছে সিমটম ডেভেলপ করেছে, তো ওই ক্ষেত্রে হচ্ছে আরসিজি আমাদের গাইড করতেছে যে যদি পসিবল হয় যে হ্যাঁ সেকশনটাকে এক সপ্তাহ পিছানো যায় যাতে হচ্ছে পেশেন্টটা রিকভার করে, তাহলে
পিছানো, আর যদি সম্ভব না হয় তাহলে হচ্ছে যে প্রপার প্রিকশন নিয়ে হচ্ছে সেকশন করা। আর এর মাঝখানে একটা জিনিস বলে রাখি, আমাদের এখানে সেকশন নরমালি হচ্ছে, আমরা নরমালি সেকশন করি হচ্ছে 39 উইকস আফটারওয়ার্ডস। তো এটা হচ্ছে RCG guidance, এখানে আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে 39 weeks and onwards. Sometimes we do section at like 36, 37 weeks, but it depends on other scenarios. But for every routine section which doesn't have any uh, risk factors or anything, then we go for like 39 weeks. আর আরেকটা জিনিস হচ্ছে, যদি মা হচ্ছে কোভিড পজিটিভ হয়, তা আপনারা সবাই আই থিঙ্ক ইতিমধ্যে জেনে গেছেন যে করোনা ভাইরাসের একটা এফেক্ট হচ্ছে যে এটা হচ্ছে আপনার হচ্ছে বডিকে হচ্ছে ব্লাড ক্লট তৈরি করার প্রতি প্রন করে দেয়। তো হচ্ছে যেহেতু হচ্ছে আপনার বডি বেশি বেশি ব্লাড ক্লট তৈরি করতে থাকে, সেক্ষেত্রে হচ্ছে ডিভিটি আর পালমোনারি এম্বোলিজম ওই জিনিসগুলো হচ্ছে রিস্ক বেড়ে যায়। তো এই ক্ষেত্রে হচ্ছে যে কোভিড পেশেন্ট যদি হয়, কোভিড পজিটিভ অথবা সাসপেক্টেড, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন ইউজ করি ফর এট লিস্ট 10 days. সো RCG is recommending that as well. আর আরেকটা হচ্ছে স্টেরয়েড, আমরা হচ্ছে 2টা ডোজ অফ স্টেরয়েড দেই বেবিদেরকে, প্রিম্যাচিউর বেবিদেরকে, যারা হচ্ছে লাং ম্যাচুরিটির জন্য। সো ফার এভিডেন্স doesn't suggest that this steroid injection will cause the baby adversely. So এতদিন পর্যন্ত আমরা যে এভিডেন্স পেয়েছি তাতে হচ্ছে বলা যায় যে স্টেরয়েড সেফ বেবির জন্য। সো যদি বেবি স্টেরয়েড দরকার হয় প্রিমেচিউর বেবির ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে RCG রেকমেন্ড করতেছে যে এই স্টেরয়েড দেওয়া যাবে। So I'm almost at the end of my presentation. So this thing is not only for the doctors, it's like a kind of a general population thing. So আমরা আসলে এখন পর্যন্ত প্রেগন্যান্সি এবং করোনা ভাইরাস নিয়ে কি জানি? তো এখন পর্যন্ত আসলে এখন পর্যন্ত তেমন ভালো কোনো এভিডেন্স পাওয়া যায় নাই যাতে বলা যায় যে প্রেগনেন্ট মাদাররা হচ্ছে কোভিডে বেশি আক্রান্ত হচ্ছে অথবা সিভিয়ারিটি বেশি হচ্ছে। So there are some studies in UK. I shouldn't say studies, is like just collection of data. So none of the data actually showed that COVID positive mothers are being affected more or dying more from coronavirus rather than other female. So it's like quite same. So in a nutshell, বলা যায় যে হচ্ছে যে আপনার হচ্ছে প্রেগনেন্সি থাকলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার চান্স অথবা করোনা ভাইরাসে মারা যাওয়ার চান্স, প্রেগনেন্সি না থাকা অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার চান্স এবং করোনা ভাইরাসে মারা যাওয়ার চান্সের প্রায় কাছাকাছি সমান। So far we don't have any much more evidence than that. আর আরেকটা জিনিস হচ্ছে বলা হচ্ছে যে ভার্টিক্যাল ট্রান্সমিশন। সো আপনি হচ্ছে আপনার বেবি, আপনি প্রেগনেন্ট, আপনার what are the chances of transferring this coronavirus from yourself to your baby? So এখানে হচ্ছে এখন পর্যন্ত 2টা রিপোর্ট পাওয়া গেছে যেখানে হচ্ছে যে বেবির শরীরে হচ্ছে IgM পাওয়া গিয়েছিল। সো IgM অ্যাকচুয়ালি মায়ের বডি থেকে বাচ্চার বডিতে আসে না। তো এর মানে হচ্ছে হয়তো বেবিটা হচ্ছে মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় ইনফেক্টেড হয়েছিল, তার কারণে একটা ইমিউন রেসপন্স তৈরি করেছে। কিন্তু এই 2টা কেস ছাড়া আসলে সেরকম বড় ধরনের কোনো স্টাডি পাওয়া যায়নি, বড় ধরনের কোনো ডেটা পাওয়া যায় না যেটা বলে যে হ্যাঁ ভার্টিক্যাল ট্রান্সমিশন ইজ পসিবল। তো এই জিনিসটা নিয়ে আরো স্টাডি দরকার হবে, আর দরকার আছে, এবং হয়তো in near future we'll find out this, but so far the evidence doesn't support that there is any vertical transmission. এটা অলরেডি আমি বলে ফেলেছি যে UK had a huge large study of like 16,749 individuals in the hospital and found out that there are no difference between pregnancy and non-pregnant mothers. তবে একটা জিনিস মনে রাখবেন যে আমাদের ব্ল্যাক, এশিয়ান এন্ড হচ্ছে মাইনর এথনিসিটি যারা আছে তারা হচ্ছে একটু হায়ার রিস্কে ইন কম্পারিজন টু আদার পিপল। Are about miscarriage or early pregnancy or teratogenicity. So far it started last year, so we don't have a robust data set to say confidently that yes, there are no chance of
in this case, there are no chance of teratogenicity. But so far, we haven't found any proof that there is a chance of loss of pregnancy, there is a chance of teratogenicity in a mother who is affected by COVID-19. Breastfeeding অনুযায়ী হচ্ছে যদিও there is a chance that there is a chance of transmission of the virus from mom's nose, mouth, or other secretion to the baby, but through the breast milk, we haven't found like good evidence that COVID is being transferred from mom to a baby via breast milk. So সোজা কথায় বলা যায় যে হচ্ছে আপনি যদি কোভিড আক্রান্ত হন তাহলে হচ্ছে বাচ্চাকে ব্রেস্টফিড করাতে পারবেন, বাট কয়েকটা জিনিস আপনাকে প্রিকশন নিতে হবে। আপনি যখন হাঁচি কাশি দিচ্ছেন তখন যাতে বাচ্চাকে না নেন। আপনার বাচ্চাকে কোলে নেওয়ার আগে, ব্রেস্টফিড করার আগে হ্যান্ড ভালো করে ওয়াশ করে নেবেন। আপনি আইদার হচ্ছে একটা মাস্ক পরে নিতে পারেন, অথবা হচ্ছে হাঁচি কাশি দিলে হচ্ছে টিস্যু দিতে পারেন। এন্ড দেন আরেকটা জিনিস করতে পারেন হচ্ছে ব্রেস্ট পাম্প ইউজ করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনি হচ্ছে ব্রেস্ট পাম্প ইউজ করে হচ্ছে ব্রেস্ট মিল্কটা কালেক্ট করে দিলে অন্য আরেকজন যিনি হচ্ছে কোভিড পজিটিভ না, তিনি হচ্ছে বাচ্চাকে সেই বুকের দুধটা খাওয়াই দিতে পারবেন। So there are a few other like you can take any measures you like, but so far breastfeeding is more beneficial to the baby rather than the risk of getting infected from the COVID. So that's all. I have finished my presentation. So if you guys have any question, then I will try my best to answer them. থ্যাংক ইউ ডক্টর শরফুল ইসলাম। আমাদের কিছু কোয়েশ্চেন্স আছে। আমি বলবো প্রথমে আমরা ডক্টর শ্যামল শাহজাহান ভাইকে বলবো আপনার কোয়েশ্চেনটা করুন, তারপর আমাদের আরো কিছু কোয়েশ্চেন নিব আর কি। Thank you, Sharif, for the wonderful presentation. It's a very good eyeing of everything. And আমার কোয়েশ্চেন very simple, because আমি আসলে এই স্পেশালিটি নিয়ে কাজ করি। আমার কোয়েশ্চেন হচ্ছে যে প্রি কোভিড এন্ড কোভিড টাইপ, এই দুই টাইপ অফ পেশেন্টের মধ্যে কি কি ফিজিওলজিক্যাল চেঞ্জ তোমরা এখন পর্যন্ত খেয়াল করেছো? মানে লাইক আর দে প্রেজেন্টিং মোর exaggerated symptoms, or তাদের কি আর্লি লেবার বা আর্লি ডেলিভারি বা এরকম আদার কোনো ইন্ডিকেশন আছে কিনা, কোনো গাইডলাইন বা কোনো স্টাডি তোমরা করতেছো বা করেছো কিনা? আমি কি বুঝাতে পেরেছি কোশ্চেনটা? হ্যাঁ, বুঝতে পারছি। তো এখন হচ্ছে যে এখানে যে কথাটা আমি একটু আগে বলেছিলাম, যেটা হচ্ছে যে আপনার হচ্ছে যে আরসিওজি হচ্ছে ইউকেসস, যেটা হচ্ছে ওখান থেকে ডেটা কালেক্ট করে ইউকে ওয়াইড ইউকে থেকে। তো ওই ডেটার উপর ডিপেন্ড করে এখন পর্যন্ত এরকম কোনো পাওয়া যায় না যে অ্যাডভার্সলি আউটকাম হচ্ছে আপনার হচ্ছে যারা কোভিড পজিটিভ পেশেন্ট তাদের ক্ষেত্রে বেশি হচ্ছে। অ্যাডভার্স আউটকাম ওরকম ভাবে হতে পারে যদি ধরেন যে আপনার কোভিড পেশেন্ট এবং হচ্ছে সে হচ্ছে সিভিয়ারলি লাইক অ্যাফেক্টেড, লাইক হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস আছে। ধরেন আপনি 36 উইকস এর একটা মাম, আদারওয়াইজ লো রিস্ক ছিল, হঠাৎ করে কোভিড অ্যাফেক্টেড হয়েছে। কোভিড অ্যাফেক্টেড হওয়ার পরে হচ্ছে she had to go to the ICU and there she is not recovering well. So in that case হচ্ছে অ্যাডভার্স আউটকাম আসতে পারে। বাট এটা হচ্ছে আপনি যদি আপনি হচ্ছে নন প্রেগনেন্ট হইতেন, আপনার যদি আইসিইউ তে যাওয়া হইতো তাহলে তো এরকম সেম জিনিস হইতে পারতো। তো এখন পর্যন্ত আমাদের কাছে রোবাস্ট অ্যাকর্ডিং টু আরসিটি there are like no robust data that can say that yes pregnancy is like more risky than non-pregnant mother. আচ্ছা, মানে বেসিক্যালি কোনো ডিফারেন্স নাই এই আর কি, মানে না এখন পর্যন্ত এরকম এক্সট্রা ভ্যারিয়েবল হচ্ছে কোভিড, নাথিং এলস। আন্ডারস্টুড, ওকে, থ্যাংক ইউ। না, আর আরেকটা ভেরিয়েবল হচ্ছে যে আপনার হচ্ছে যারা হচ্ছে যে মাইনর এথনিসিটি, তারপর ব্ল্যাক আর এশিয়ান, তাদের হচ্ছে একটু বেশি সিভিয়ারিটিটা পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে আরেকটা, এটা একটা ওয়াইড একটা রিসার্চ হয়েছে। বেসিক্যালি এটা আসলে রিসার্চটা পুশ করা হয়েছে, বাট এখনো এটার ক্রেডিবিলিটি নিয়ে আমার মনে হয় still few people are questioning the black Asian minority গ্রুপের কতটুকু, because দেখা যায় যে ইউকেতে most of the clinicians are mostly from this ethnic group majority, but then again it's a very controversial, but যেহেতু এটা আমাদের ইউকেতে all over সব ইউকেতে এখন স্পেশাল একটা টাস্ক ফোর্স করা হয়েছে যাতে to protect this
group of people. That's good. আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে আমার। তো মনে করো একটা পেশেন্ট প্রেগনেন্ট, 38 উইক ফুল টার্মে যাচ্ছে এবং শি ইজ কোভিড পজিটিভ। সো অ্যাজ এ অর সাসপেক্টেড কোভিড, নট কোভিড পজিটিভ, সাসপেক্টেড কোভিড, তার কিছুটা সিমটম আছে, হ্যাঁ, হয়তো তার কফ আছে অথবা লুজ মোশন আছে। সো এইসব ক্ষেত্রে তোমাদের প্রোটোকলটা কি? ফার্স্ট লাইন অ্যাটেন্ডেন্স প্রোটোকল ফর ইউ, এই পেশেন্টটাকে তুমি ডিরেক্ট লেবারে নিবা নাকি তোমাদের আইসোলেটেড লেবার রুম আছে ফর কোভিড অ্যান্ড নন কোভিড? বিকজ তুমি নো যে একটা পেশেন্ট, দুইটা পেশেন্ট সাইমultaneously লেবারে গেল, একজন কোভিড একজন নন কোভিড, তুমি এদের এই মিক্সচার অফ কেসেস, হাউ আর ইউ হ্যান্ডলিং দিস? তোমাদের ট্রাস্ট কি করতেছে আর কি তোমাদের হসপিটালে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে 38 উইক যদি হয় এবং সে যদি মনে করেন আদারওয়াইজ লো রিস্ক হয়, ধরেন যে there are no other indications for the mother to deliver the baby, so COVID is not going to change my decision whether I should deliver the baby now or not. So this patient will be treated as a medical patient with obstetric input. So what will happen if the patient needs hospitalization? The patient will go under the medical team, treated by the medical doctors, and one of the obstetric doctors is going to go there, or midwife will go there and just listen to the baby's heart or do a scan to make sure that the baby is in good health. Until the mother deteriorates and end up in ICU or it's like a life and death situation for the mother, ওই সময় পর্যন্ত আমরা ইন্টারভিন করি না। যদি ওরকম কিছু হয় তাহলে হচ্ছে আর্লি ডেলিভারি টু সেভ দ্য মাম অর সেভ দ্য বেবি। তো ওই ক্ষেত্রে আমরা আর্লি ডেলিভারি করি, কিন্তু কোভিড অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাদের আর্লি ডেলিভারির জন্য কোনো ইন্ডিকেশন না। আর যেটা বলতেছিলেন যে এখানে হচ্ছে যে আমাদের অবস্টেটিক ইউনিটটা হচ্ছে, এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা মানে আমার হসপিটাল এবং সোফার আই হ্যাভ ওয়ার্কড ইন 2 আদার হসপিটালস, তো প্রত্যেকটা হসপিটাল হচ্ছে ডেলিভারি রুম গুলো প্রত্যেকটা হচ্ছে আলাদা রুম। তো একটা রুমে শুধু একজনই থাকে। ওকে, মানে আপনার একটা রুমে হচ্ছে মাল্টিপল মাদার থাকে না, যেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে খুব টাফ। কারণ বাংলাদেশে আপনি এরকম একটা করে রুম দেওয়া সম্ভব না, আমাদের নাম্বার অফ ডেলিভারিজ আর ভেরি হায়ার কম্পারেটিভ টু হিয়ার। তো এখানে হচ্ছে প্রত্যেকটা মাদারকে আলাদা রুমে। আর হচ্ছে কোভিড এর জন্য আমার এখানে হসপিটালে হচ্ছে একটা ডেডিকেটেড রুম আছে, আর একটা রুম আছে হচ্ছে আপনার আপস্টেয়ার্স, যেটা হচ্ছে আপনার হচ্ছে এমএলইউ বলি আর কি আমরা, যেগুলো হচ্ছে লো রিস্ক প্রেগন্যান্সি তাদের ডেলিভারি করানোর জন্য আরেকটা হচ্ছে রুম আছে যেটা হচ্ছে আপস্টেয়ার্স। ওইটা এখন আমরা ইনিশিয়ালি হচ্ছে আমাদের ডেলিভারি সুইটে যদি একজন কোভিড পেশেন্ট আসে, শি ইজ ডেলিভারিং, শি ইজ ইন লেবার, তো সে হচ্ছে সেই আইসোলেটেড রুমটাতে যাবে, এটার জন্য আলাদা হচ্ছে এন্ট্রি ওয়ে আছে, তো আলাদা এন্ট্রি পথে সে ওখানে ওই রুমে যাবে। আর যদি একজনের পর আরেকজন চলে আসে, সেক্ষেত্রে হচ্ছে সেই আপস্টেয়ার্স হচ্ছে যে লো রিস্ক মায়ের জন্য যেটা ছিল ওইটা খালি থাকা সাপেক্ষে ওখানে যাবে। তো আমাদের এখানে এখন পর্যন্ত মানে আমি 2টার পরে মানে 2জন পেশেন্টকে হ্যান্ডেল করতে হয়েছে এরকম হয় নাই। তো 2টার পরে কিছু হলে হয়তো আমাদের অন্য একটা রুম আমরা নিয়ে নিব, বাট প্রত্যেকটা রুম আলাদা যেহেতু, তো এটা একটু সুবিধা। আমাদের আরো কিছু কোয়েশ্চেনস আছে আমাদের বাংলাদেশের ডাক্তার প্যানেল থেকে। আমি প্রথমে বলবো ডক্টর আয়েশা, আপনার কোয়েশ্চেনটি আপনি করতে পারবেন। কারো যদি কোভিড পজিটিভের হিস্ট্রি থাকে, তারপরে সে নেগেটিভ হওয়ার কতদিন পরে প্রেগনেন্ট হতে পারবে? কোনো রিস্ক আছে কিনা প্রেগন্যান্সিতে? এখন পর্যন্ত আরসিইউজি ওয়াইজ আর্লি প্রেগন্যান্সি অথবা মিসক্যারেজ অথবা হচ্ছে টেরাটোজেনিসিটি কোভিড এর সাথে আরসিইউজি ডেটা অনুযায়ী এখন পর্যন্ত কোনো লিংক পাওয়া যায় নাই। তো আমার কথা হচ্ছে যে যেহেতু এখন পর্যন্ত এই ধরনের কোনো হাই রিস্ক পাওয়া যায় নাই, তো এখানে কোনো টাইম ইন্টারভ্যালের দরকার নাই। তবে আপনি যেহেতু একটা রোগ থেকে উঠতেছেন, so at least give it like 7 to 14 days. But RCG is saying that there are no evidences that suggest that there is a high risk of miscarriage or ectopic pregnancy or teratogenesis. আশা করি ডক্টর আয়েশা আপনার কোশ্চেন অ্যান্সারটা পেয়েছেন। এরপরে যদি আপনাদের কোশ্চেন থাকে অবশ্যই করতে পারবেন। আমি বলবো হ্যাঁ ডক্টর মানুল, আপনার কোশ্চেনটা করতে পারেন। হ্যাঁ, আমি একটা বিষয় জানতে চাই, সেটা হলো যে এখনকার সময়টাতে আপনি জানেন যে সবাই একটু প্যানিকড। এই সময় যদি কোনো গর্ভবতী মা অ্যান্টিনেটাল চেকআপে যেতে হয়, ওনার কি কোনো মানে ওনার শিডিউলটা কিরকম হবে?
এই ক্ষেত্রে বাংলাদেশে যেমন বলছে যে প্রথম প্রথম মিটিংটা, প্রথম তার সাক্ষাৎটা যেন ফিজিক্যালি হয়, পরের সাক্ষাৎগুলো উনি ভার্চুয়ালি করলো, এবং যদি হাই রিস্ক না হয় তাহলে উনি ভার্চুয়ালি করলো। কিন্তু সেক্ষেত্রে আয়ারল্যান্ডে কি ধরনের প্রোটোকল আছে এবং আপনার সাজেশন কি বাংলাদেশের জন্য? আচ্ছা, আমাদের প্রোটোকলটা হচ্ছে যে এখন পর্যন্ত যতগুলা হচ্ছে স্টাডি ছিল, কারণ হচ্ছে এন্টিনেটাল ক্লিনিকের কতগুলো অ্যাপয়েন্টমেন্ট দরকার এবং কখন আমরা এই পেশেন্ট গুলোকে দেখবো, এটা কিন্তু গত 20, 30, 40 বছরের স্টাডির উপর ডিপেন্ড করে করা হয়েছে। অ্যাজ আই ওয়াজ মেনশনিং দ্যাট আমরা এখানে নর্মালি হচ্ছে 8 থেকে 10 বার দেখি পেশেন্ট গুলাকে, কারণ 12 সপ্তাহে একবার, 16 সপ্তাহে একবার, 20 সপ্তাহে একবার, 25 সপ্তাহে একবার, তারপর হচ্ছে আপনার 30 সপ্তাহে একবার অথবা 29 সপ্তাহে একবার, দেন হচ্ছে 34, 38 অর টার্ম। তো এরকম ভাবে আবার যারা হচ্ছে একটু অন্যান্য রিস্ক আছে তাদেরকে আমরা ধরেন 28 সপ্তাহ পর থেকে 3 সপ্তাহ পর পর দেখি। যাদের আর একটু বেশি রিস্ক আছে তাদের হচ্ছে 28 সপ্তাহ পর থেকে হচ্ছে 2 সপ্তাহ পর পর দেখি, যেটা হচ্ছে নর্মাল নর্ম। আরসিইউজি বলতেছে যে অ্যাটলিস্ট হচ্ছে আমাদের 6 বার দেখা দরকার। তো বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আমাদের এই যে 8 থেকে 10টা অ্যাপয়েন্টমেন্ট এটা কোনো সময় আগে থেকেও ছিল না। ঠিক আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ইউজুয়ালি হচ্ছে দেখা গেছে যে আমি আর যতটুকু মনে পড়ে আমি যখন ইন্টার্নশিপ করেছি তখন হচ্ছে আমরা হয়তো 5 থেকে 6 বার দেখতাম যদি অন্য কোনো সমস্যা না হয়। তো আরসিইউজি বলতেছে যে অ্যাটলিস্ট 6 বার দেখা দরকার। আর আরসিইউজির নতুন একটা গাইডেন্স হয়তো কয়েকদিন পরেই আসবে। আরসিইজি বলতেছে যে মিনিমাম 6 বার দেখা দরকার, বাট সাথে এটাও এমফাসাইজ করতেছে যে যদি পসিবল হয় সব কয়টা অ্যাপয়েন্টমেন্টই দেখা দরকার। তো এক কথায় হচ্ছে যদি হসপিটালের পক্ষে সম্ভব হয় এবং হচ্ছে যদি অন্যান্য কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে এবং অন্যান্য কোনো বাধা না থাকে, তাহলে হচ্ছে অন্যান্য সব মাদারদেরকে আমরা আগে যেরকম 8 থেকে 10 বার দেখতাম এখনো 8 থেকে 10 বার দেখা দরকার আহ, যদি পসিবল হয়, বাট মিনিমাম শুড বি 6 টাইমস। এটা হচ্ছে আমাদের এখানকার গাইডেন্স। বাংলাদেশের এক্সাক্ট গাইডেন্সটা আমার জানা নাই, তো আমি আসলে বলতে পারতেছি না আপনাকে যে বাংলাদেশে এক্স্যাক্টলি আসলে কি গাইডেন্সে চলতেছে। আমার কাছে মনে হয় এই বিষয়ে যদি কোনো লাইক ডক্টর মঞ্জুর হাসান অথবা আপনারা কেউ জানেন, ডেফিনেটলি আপনারা শেয়ার করতে পারেন বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের এক্সপিরিয়েন্সটা কিরকম, অথবা আপনাদের এছাড়া যদি লাইক কোনো কোয়েশ্চেন থাকে রিগার্ডিং প্র্যাকটিস ইন নর্দার্ন আয়ারল্যান্ড, এটাও আপনারা করতে পারেন আমাদের। হ্যাঁ, ডক্টর মঞ্জুর হাসান, আপনি আপনার প্রশ্ন করতে পারবেন। হ্যাঁ, জি জি, আমার একটা প্রশ্ন আছে ডক্টর শরীফুল ইসলাম ভাইয়ের কাছে। সেটা হচ্ছে যে আমরা জানলাম যে হাই রিস্ক মাদার যাদের হয়তো করে হর্সনেস অফ দ্য ভয়েস, ব্রেথ শর্টনেস অফ দ্য ব্রেথ, তো এইসব ক্ষেত্রে আমরা আয়ারল্যান্ডে কি তাদেরকে কোভিড-19 এর জন্য কোনো টেস্ট করা হয় যে তারা অ্যাকচুয়ালি কনফার্ম কেস কিনা? এবং সেক্ষেত্রে তাদের যেহেতু প্রেগনেন্সি একটা স্ট্রেসিং একটা কন্ডিশন, ফিজিওলজিক্যালি অনেকটা মাদার অনেকটা অনেকটা স্ট্রেসফুল কন্ডিশনে থাকেন, তারপরে যদি পজিটিভ আসে কোনো কেস বা সাসপেক্টেড কেস, তাদের ক্ষেত্রে যে মানসিক স্বাস্থ্যটা, এই স্বাস্থ্যের ব্যাপারে কোনো ধরনের কাউন্সিলিং বা কোনো ধরনের কোনো কিছু করা হয় কিনা, স্পেশাল কোনো মেজার নেওয়া হয় কিনা? এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কি এই ধরনের কেসকে আমরা কি করতে পারি আসলে, আমি সে বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। ডক্টর শরীফুল ইসলাম। খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আপনি তুলে এনেছেন, যেটা হচ্ছে মেন্টাল হেলথ ইস্যু। তো হচ্ছে যে প্রথমত হচ্ছে আমরা যদি কোনো পেশেন্টকে সাসপেক্টেড চিন্তা করি, ইনিশিয়ালি হচ্ছে ইংল্যান্ডেও কিন্তু টেস্টিং ফ্যাসিলিটি এত বেশি ছিল না, যেটা হচ্ছে এখন চেঞ্জ হয়েছে। তো এখন হচ্ছে আমার হসপিটালে হচ্ছে অলমোস্ট এভরি পেশেন্ট যারা হচ্ছে বিং এডমিটেড, যারা হচ্ছে এডমিটেড হচ্ছে সবাই হচ্ছে আইদার সিমটম থাকুক আর না থাকুক, তাদের সবার হচ্ছে আপনার আমরা সোয়াব টেস্ট করি। তো যদি কোনো পেশেন্ট হচ্ছে আপনার এডমিটেড হয় হসপিটালে, সিমটম থাকুক বা না থাকুক তার কোনো দরকার নাই, আমরা হচ্ছে সোয়াব টেস্ট করি। প্লাস হচ্ছে যদি কোনো ইলেকটিভ সেকশনের পেশেন্ট থাকে তাদেরকে হচ্ছে আমরা 38 উইকে সোয়াব টেস্ট করি। আগেই আমি বলেছিলাম যে আমরা ইলেকটিভ সেকশন গুলো হচ্ছে 39 উইকের আশেপাশে করি, 39+1 আর 39+2 এই ধরনের দিনগুলোতে পালাই। তো হচ্ছে আমরা 38 উইকের সময় তাদের হচ্ছে একটা সোয়াব টেস্ট করি, প্রত্যেকটা ইলেকটিভ কেস এবং প্রত্যেকটা এডমিশন কেস। আর যদি আপনি যেটা বললেন যে সাসপেক্টেড, আমরা যে কোশ্চেনারে যারা বলতেছে যে হ্যাঁ আমার সিমটম আছে, তাদেরকে আমরা হচ্ছে বাসায় পাঠাই এবং হচ্ছে সেলফ আইসোলেশনে থাকার যে ব্যাপারটা এটা বলি। আর ইদানিং হচ্ছে আমরা টেস্ট করা শুরু করেছি যেহেতু আমাদের টেস্টিং ফেসিলিটিটা বেড়েছে। আর মেন্টাল হেলথ সম্পর্কে হচ্ছে আমাদের মেন্টাল হেলথ নার্স আছে এবং হচ্ছে এখানকার
সার্ভিসটা হচ্ছে জিপি বেসড সার্ভিস। তো আমাদের এখানকার মেন্টাল হেলথটা মেইনলি হচ্ছে ইনিশিয়ালি প্রোভাইড করে হচ্ছে জিপি এবং হচ্ছে কমিউনিটি মিডওয়াইফ। তো আপনার যখন একটা উমেন হচ্ছে স্ট্রেসড ফিল করে, অথবা হচ্ছে একটা উমেন যখন হচ্ছে আমি এই অন্য যে কোনো মেন্টাল ইস্যু নিয়ে হচ্ছে ডিপ্রেসড থাকে, যেটা জানেন যে হচ্ছে একটা প্রেগনেন্ট মহিলা হচ্ছে তার হচ্ছে অ্যান্টিপার্টাম এন্ড পোস্টপার্টাম বোথ পিরিয়ডে হচ্ছে হচ্ছে তার ডিপ্রেশনে যেতে পারে। ইনফ্যাক্ট একটা মজার ইনফরমেশন দিই যেটা আমি নিজেও জানতাম না কয়েকদিন আগ পর্যন্ত। ইউকে তে হচ্ছে মেন্টাল হেলথ ইস্যুতে হচ্ছে যে পরিমাণ প্রেগনেন্ট লেডি মারা যায়, অন্য আর কোনো সিঙ্গেল কজে, লাইক পোস্টপার্টাম লেডি মারা যায়, অন্য আর কোনো সিঙ্গেল কজে এরকম পোস্টপার্টাম মর্টালিটি নাই। তো হচ্ছে মেন্টাল হেলথ ইস্যুটা হচ্ছে এই দেশে খুব ইম্পর্টেন্ট। এবং যদি এরকম কিছু হয় আমরা ইনিশিয়ালি হচ্ছে পেশেন্টকে বলি যে আপনি আপনার জিপির সাথে যোগাযোগ করেন। তো জেনারেল প্র্যাকটিশনার হচ্ছে মেন্টাল হেলথ সাপোর্ট দেয়, যদি না হয় তাহলে হচ্ছে কমিউনিটি মিডওয়াইফ সাপোর্ট দেয়। তারপরে যদি না হয় আমাদের হসপিটালে যদি এডমিশন দরকার হয়, এটা হচ্ছে লাইক এ পিরামিড। তো আপনি হচ্ছে এইটা জাজ করবেন, জাজ করার পর রেফার করবেন এবং রেফার করার পরে সেখানে আসবে। তবে এটা র্যাপিড না। একটা জিনিস কি, ইউকে তে হেলথ কেয়ার ইজ ইমপ্রুভড বাট স্লো। এটা হচ্ছে সবকটা, রাসিন ভাই হয়তো আমার সাথে একমত হবেন যে ইমার্জেন্সির জন্য হচ্ছে এখানে খুবই ভালো, আপনার হচ্ছে খুব র্যাপিড পাবেন, সবকিছুই পাবেন। বাট অন্য যে জিনিসগুলো আছে যেগুলো হচ্ছে নন ইমার্জেন্সি, এগুলো হচ্ছে একটু স্লো। তো আপনাকে হচ্ছে কারণ একজন রেফার করতে হবে, আপনি প্রথমে ইচ্ছা করলে একজন স্পেশালিস্টের কাছে যেতে পারবেন না, আপনাকে হচ্ছে ফার্স্টে একজন জিপির কাছে যেতে হবে। জিপি আপনাকে দেখবে, দেখার পর জিপি যদি মনে করে যে আপনার চিকিৎসা ওনার পক্ষে করা সম্ভব না, অথবা হচ্ছে আপনি স্পেশালিস্ট কেয়ার রিজার্ভ করেন যে হ্যাঁ এটা স্পেশালিস্টের কাছে যাওয়া দরকার, তখন হচ্ছে জিপি স্পেশালিস্টকে রেফার করবে। স্পেশালিস্ট হচ্ছে ওই জিপির রেফারাল লেটার দেখে এবং পেশেন্টের বাকি যে অনলাইনে নোটস আছে ওই নোটস গুলো দেখে ডিসাইড করবে কখন ওই পেশেন্টটাকে দেখা দরকার, উইদিন 7 days, উইদিন 3 months, উইদিন 6 months। ধরেন হচ্ছে আপনার হচ্ছে নর্মাল, আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আপনার হচ্ছে একটা ফাইব্রয়েড ইউটেরাস, আপনি হচ্ছে 35 years ফিমেল, ফাইব্রয়েড ইউটেরাস, আপনার হচ্ছে মেইন প্রবলেম হচ্ছে মেনোরেজিয়া। তো আপনি মেনোরেজিয়ার প্রবলেম নিয়ে হচ্ছে জিপির কাছে গেছেন, জিপি হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস ডায়াগনোসিস করেছে ডিপার্টমেন্টাল স্ক্যানের মাধ্যমে। তারপর হচ্ছে চিন্তা করলো, তো এই পেশেন্টটাকে রেফার করলো আমার কাছে, মানে আমাদের কনসালটেন্ট ক্লিনিকে, যাতে আমরা এই পেশেন্টটাকে দেখি। যেহেতু পেশেন্টের শুধু মেনোরেজিয়া এবং ফাইব্রয়েড ইউটেরাস, there are no other like risk factor, no red flag sign, this patient will get her appointment at least 3 to 6 months time. তো এই ধরনের মেন্টাল হেলথের ব্যাপারটা অনেকটা এরকম, আপনি ইনিশিয়ালি হচ্ছে জিপি কমিউনিটি মিডওয়াইফ তারা ডিল করবে, তারা যদি সলভ করতে না পারে সেক্ষেত্রে হচ্ছে মেন্টাল হেলথ সাপোর্টের জন্য আমাদের হসপিটাল যে কনসালটেন্ট আছে, কনসালটেন্টরা ওনাদের সাথে দেখা করবেন, ওনাদের সাথে ক্লিনিকে কথা বলবেন। তবে সাপোর্ট সিস্টেম আছে এখানে, হচ্ছে ভালো সাপোর্ট সিস্টেম। তবে এই ক্ষেত্রে আরেকটা কথা আমি বলতে চাই, আমাদের দেশের সাপোর্ট সিস্টেম কিন্তু এখানকার চেয়ে ভালো। আমি এই জন্য বলবো যে মেন্টাল হেলথের দিক দিয়ে, কারণ হচ্ছে আমাদের প্রত্যেক ধরেন ফ্যামিলিতে মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, ওই যে মেন্টাল সাপোর্টটা প্লাস হচ্ছে আপনার হচ্ছে যে এই যে কেয়ারিংটা। আর আমরা জাতিগত ভাবে একটু লেস প্রাইভেট, আমি বলবো আমরা আমাদের মনের কথাগুলো বলতে পারি, বলতে চাই, যেটা হচ্ছে এইসব দেশে একটু ডিফারেন্ট। এই জন্য মেন্টাল হেলথ ইস্যুটা হচ্ছে এইসব লাইক উন্নত বেশি একটু বেশি আমাদের দেশের তুলনায়। আমি একটু অ্যাড করতে চাই এখানে, প্রত্যেকটা হসপিটালে যেমন শরীফ বললো যে একটা মেন্টাল হেলথ টিম থাকে, মেন্টাল হেলথ নার্স থাকে। আই ডোন্ট নো অ্যাবাউট গাইনি বা অবসে সেটা কিভাবে, যেমন আমাদের হসপিটাল আমি যেটা বলি যে আমাদের যদি কোনো লং টার্ম স্টে থাকে হসপিটাল স্টে থাকে কোনো পেশেন্টের, তো সো ইটস অল সফটওয়্যার বেস। সো আমাদের যে মেন্টাল হেলথ টিম যারা থাকে ওরা ফলো আপ করে যে আমাদের পেশেন্ট গুলা যখন নাকি অ্যাডমিশন থাকে, সো উই হ্যাভ এ অ্যাডমিশন স্প্যান, যে প্রি অপারেটিভ অ্যাডমিশন থেকে পোস্ট অপারেটিভ ফেজ পর্যন্ত একটা কালার কোডেড থাকে, সেটা লাইক ইয়েলো। তারপরে যদি একটু লঙ্গার স্টে হয় 2 weeks 3 weeks, একটু গ্রিন হয়ে যায়। তারপর যখন আরেকটু লঙ্গার স্টে হয় এটা পার্পল হয়ে যায়, ব্লু হয়ে যায়, রেড হয়ে যায়। তো আমাদের যে মেন্টাল হেলথ টিম যারা থাকে এই সফটওয়্যার গুলো ওরা অ্যাক্সেস করতে পারে এবং ওরা দেখে, ওরা ফলো আপ করে যে কোন পেশেন্টের হসপিটাল স্টে লং হচ্ছে। সো দে হ্যাভ এ স্ট্যান্ডার্ড প্রোটোকল যে কারো হসপিটাল স্টে, সরি এটা আমার মেয়ে, চল রাইট। সো যদি কোনো হসপিটাল স্টে 10 দিন বা 12 দিন ক্রস হয়ে যায়, তখন তারা নিজেদের থেকেই আসে, ফলো আপ করে, পেশেন্টের সাথে কথা বলে, ট্রাই টু ফিগার আউট তাদের কি মেন্টাল ইস্যু হচ্ছে কি হচ্ছে না, অ্যান্ড অল দ্যাট। সো মেন্টাল হেলথ সাপোর্ট, বিকজ আমাদের এখানে মেন্টাল হেলথ ক্রাইসিস অনেক বেশি, তো এই জন্য এই টিমগুলো বেশ এফেক্টিভ।
আহ, আমার কাছে আমার শরীফের কাছে আরেকটা কোশ্চেন আছে ছোট। সো এই এই মোমেন্টটাতে সে ফর একটা পেশেন্ট আসলো উইথ কোভিড পজিটিভ ইলেকটিভ সার্জারির জন্য, সে ফলে গাইনি কোনো সার্জিক্যাল প্রসিজারের জন্য, তো তোমরা আগে এক্সকিউজ মি সরি, তো তোমরা আগে যে বেসলাইন যে ট্রিটমেন্ট ছিল সেই ট্রিটমেন্ট থেকে তোমরা এডিশনাল কি অ্যাড করছো ফর ট্রিটিং দিস পেশেন্ট? এমন কি কিছু আছে? একটা তুমি বললা যে তোমরা অ্যান্টিকোয়াগুলেশন খুব স্ট্রিক্টলি ফলো করছো, এটা আগেও ফলো করা হতো, বাট এখন আমরা একটু স্ট্রিক্ট হচ্ছি। এডিশনাল আর কি দিচ্ছ, মানে আরো কিছু কি অ্যাড করছো নাকি জাস্ট ইউর কন্টিনিউইং উইথ ইউর বেসলাইন আগে যেটা ইউজ করতাম? প্রথম কথা হচ্ছে যারা ইলেকটিভ লিস্টের জন্য আসতেছে এবং কোভিড পজিটিভ, যদি আমরা পারি তাহলে হচ্ছে মানে ওই অপারেশনটা হচ্ছে 7 থেকে 14 দিন ডিলে করতেছি। যদি না পারি ইমিডিয়েটলি করতে হবে, তাহলে হচ্ছে আমরা সবাই হচ্ছে আপনার রেড পিপিই পরে তারপর হচ্ছে ডিল করতেছি। আর পেশেন্ট ওয়াইজ অ্যাকচুয়ালি দিস পেশেন্টস আর বিং ট্রিটেড বাই দ্য মেডিকেল টিম। তো গাইনির তরফ থেকে অথবা হচ্ছে অপস এর তরফ থেকে আমরা শুধুমাত্র গাইনি এবং অপস রিলেটেড জিনিসটা নিয়ে ডিল করতেছি। ইটস এ মাল্টিডিসিপ্লিনারি টিম. So the patient will admit under medical team, gynae will give their input, or the patient will admit under gynae team, medical team will give their input. ওকে, অফ কোর্স। আমাদের কিছু কোশ্চেন আছে হচ্ছে লাইক ফেসবুক থেকে। আমি কয়েকটা কোশ্চেন, একটা দুটো কোশ্চেন নিতে চাই হচ্ছে এর জন্য। এটা এদের ডক্টর শরীফ অথবা ডক্টর সামাইল যে কেউ একজন দিতে পারেন আর কি। একটা কোশ্চেন হচ্ছে ডিউরিং দিস কোভিড-19 লাইক একজন ওমেন লাইক প্রেগনেন্সি টাইমে লাইক কতটা উনি কতটা কোভিড-19 এর জন্য সাধারণ মানুষের চাইতে ভিন্ন আর কি, কতটা উনি ভালনারেবল? আমার মনে হয় শরীফ এটা অ্যানসার অলরেডি একবার এখন দিয়েছে। পর্যন্ত সরি, হ্যাঁ শরীফ ইউ ক্যারি অন। শরীফ ইউ ক্যারি অন। হ্যাঁ, এখন পর্যন্ত যে আমাদের যে এভিডেন্স আছে, এই এভিডেন্স এখন পর্যন্ত আপনি প্রেগনেন্ট না নন প্রেগনেন্ট তার উপর কোনো কিছু ডিপেন্ড করে না। এখন পর্যন্ত যে এভিডেন্স গুলো আছে তাতে হচ্ছে আপনি প্রেগনেন্ট হলেও আপনার রিস্ক বেশি না, আপনি নন প্রেগনেন্ট হলেও আপনার রিস্ক কম না। তো both the women are quite same, are at same risk.